কখনোই বিকৃত হতে দিব না। আমাদের শহীদ ভাইদের যে আশা আকাঙ্ক্ষা, যেই দেশ নিয়ে তারা যেই স্বপ্ন দেখেছিল, যেই স্বপ্নের লক্ষ্যে তারা জীবন দিয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্নে অটুট থাকবো এবং সেই স্বপ্নের লক্ষ্যে আমরা সর্বদা ছিলাম, সর্বদা আছি, সর্বদা থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। ধন্যবাদ আজকের বিশেষ অতিথি ফাতেমা খানম লিজাকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান, চেয়ারম্যান মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধার গবেষক ট্রাস্ট ও সাবেক জাসুস নেতা। সম্মানিত সভাপতি, মাননীয় মেয়র, জেলা প্রশাসক মহোদয়, মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন, আমি আসলে মনে করেছিলাম আজকে 21 উপলক্ষে আলোচনা করা হবে, কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সেটা আলোচনা করা হচ্ছে। আমি সবার প্রথমেই 71 সালে যারা শহীদ হয়েছেন, 90 সালে যারা শহীদ হয়েছেন, 71 থেকে 75 পর্যন্ত যারা শহীদ হয়েছেন এবং 24-এ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আমি একজন মুক্তিযোদ্ধা। নতুন প্রজন্মের ধারণা আমরা আমাদের দেশ খেয়ে ফেলেছি। আমি বলে দেই যে চট্টগ্রাম শহরে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম তাদের ভিতর 2-1 ছাড়া কেউ কোটার সুবিধা নেয়নি। আমার 2 সন্তান চিকিৎসক এবং চাকরি করে, 1 সন্তান উকিল। কেউই কোটার সুবিধায় ডাক্তারি পাশ করেনি বা চাকরি নেয়নি। মূলত আমরা কোটার জন্য মুক্তিযুদ্ধ করিনি, ভাতার জন্য করিনি। কথা ছিল 71 সালে সহস্র মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সেই ক্ষমতায় না নিয়ে আমাদের কিছু ভিক্ষা টিক্ষা দিয়ে শান্ত রাখার চেষ্টা করেছে। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা 71 সালে গোটা বাংলাদেশ চট্টগ্রাম শহরে যারা শহর কাঁপিয়েছিলেন, তারা সবাই এখন আমার মতো দিন আনে দিন খায় অবস্থা। আমি একদিন প্র্যাকটিস না করলে পরের দিন আমার হাড়িতে চুলা জ্বলবে না। এটাই হলো মুক্তিযোদ্ধা সম্পর্কে নিরেট বাস্তবতা। এরপর এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, আমি অকপট স্বীকার করছি ওখানে আমার কোনো ভূমিকা ছিল না, কারণ আমার কাছে কেউ আসেনি, জানায়নি কি হতে যাচ্ছে, আর কোনো না জানা আন্দোলনে আমি অংশগ্রহণ করি না। এরপরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি সভা করেছিল হত্যার প্রতিবাদে, সেখানে গিয়েছিলাম। আরেকটি মুক্তিযোদ্ধা সংসদ অনুষ্ঠান করেছিল, সেখানে যাই দেখি আওয়ামী লীগের সব বক্তা। আমি ওখান থেকে চলে এসেছি। এরপরে জানার চেষ্টা করেছি, আমি যারা 24 গণঅভ্যুত্থানে ছিলেন আপনাদের বলবো, আপনারা আপনাদের ইতিহাসটি অচিরেই রচনা করে ফেলুন, এটা যাতে সঠিক ইতিহাস হয়। একজন বলল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। দারুণভাবে বিকৃত হয়েছে, একটু আধটু না। চট্টগ্রাম শহরে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম তাদের 60% থেকে 70% তালিকার বাইরে, আর যারা তালিকায় আছেন তাদের 60 থেকে 70% আমরা শহরে মুক্তিযুদ্ধ করতে দেখিনি। অনেক নামকরা ব্যক্তি মুক্তিযুদ্ধ হয়েছেন, কিন্তু শহরে তারা মুক্তিযুদ্ধ করেননি। এই বাস্তবতায় আপনাদের চলতে হবে। এই বাস্তবতা যাতে দূরীভূত হয়, যাতে সত্যিকার ইতিহাস আসে, সেই জন্যই জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের বলবো আপনারা দ্রুত ইতিহাস রচনায় হাত দিন। এখন যদি রচনা করেন আপনি সঠিক ইতিহাস পাবেন। বছর 2 গেলেই দেখবেন যে অনেক লোক আপনাদের সাথে জুটে গেছে, আমি ছিলাম বলে একটা এই মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো একটা ভুল ইতিহাস রচিত হবে। আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বলে গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনলাম, এই অবস্থা কেন? আপনারা সংবিধান পড়েছেন? সংবিধানের 3-4টি ধারা আছে, যে ধারা মতে যখন যিনি ক্ষমতায় যাবেন দেশটা তার হয়ে যাবে।
জনগণ সেখানে কিছুই না। কাজে আপনাদের সংবিধান নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সংবিধান নিয়ে গবেষণা করুন। সংবিধানের কিছু কিছু অংশ যেই ক্ষমতা যাবে তাকে স্বৈরাচার বানাবে। বলা আছে সরকারি কর্মচারীরা প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো চলতে বাধ্য হবেন। তো সরকারি কর্মচারী তো চাকরি করে, তাই না? প্রধানমন্ত্রী যা বলে তাই তাকে করতে হয়। এই ধারাটা বদলান। আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মনোনয়ন দেয়, রাষ্ট্রপতির কোনো নির্বাচন হয় না। রাষ্ট্রপতি আমরা বলি থসোয়া। সংবিধান রাষ্ট্রপতিকে ক্ষমতাহীন করে রেখেছে। আপনার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ান। এই সংবিধান নির্বাচন কমিশনার কে হবে, বিচারক কে হবে, এটা প্রধানমন্ত্রী ঠিক করে দেয়। আচ্ছা, এমন কোন পাগল প্রধানমন্ত্রী পাবেন যে তার স্বার্থের জন্য নির্বাচন কমিশনার বিচারক নিয়োগ না করবে? এটা গত ৭২ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে এবং এখনো এটা চলছে। এই যে বললেন যে নিরাপত্তাহীনতা, মেয়েদের নিরাপত্তা নাই, আসলে কেউ নিরাপত্তা নাই। কারণ দেশ তো এখনো সেই সংবিধানের অধীনে আপনারা চালাচ্ছেন। এখানে যিনি সরকারে থাকেন তার নিরাপত্তা কিন্তু ১০০ ভাগ। কাজেই জনগণের নিরাপত্তা যদি সাধন করতে হয়, পুরো সংবিধান বদলানোর দরকার নেই। সংবিধানের কিছু কিছু অংশ বদলান, আপনি স্বৈরাচার উৎপন্ন হবে না। কত আন্দোলন করবেন স্বৈরাচারের বিরুদ্ধে? আমরা জাসদ করতাম ৭৫ পর্যন্ত আন্দোলন করতে হয়েছে, এরপরে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, এখন হাসিনার বিরুদ্ধে আর কত আন্দোলন করবেন? এই সংবিধান যতদিন বহাল থাকবে, এই সংবিধান হলো স্বৈরাচার সৃষ্টির কারখানা। কাজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলবো, আপনারা সংবিধান পড়েন, আপনারা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করেন। আমাদের মতো বুড়াদের দিয়ে হবে না। বাংলাদেশে যদি নূতনদের আনতে পারেন এবং সঠিকভাবে আনতে পারেন, তাহলেই বাংলাদেশ বদল হবে। আর আমি যে জন্য আসছিলাম সেটা হলো, নূতন প্রজন্ম বাংলা ভুলে গেলে চলবে না, ৭১ মুক্তিযুদ্ধ ভুলে গেলেও চলবে না। ৭১ মুক্তিযুদ্ধের রাষ্ট্রের যে লক্ষ্য ছিল, একটি পুরোপুরি বৈষম্যহীন সমাজের লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। সংবিধানে লেখা আছে। মাশাআল্লাহ, গত ৫৪ বছরেও রাষ্ট্রের একটি লক্ষ্য কোনো সরকার বাস্তবায়িত করতে পারেনি। আপনি বাংলা ভাষার কথা বলুন, বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন, এরশাদ চেষ্টা করেছিলেন, পারেননি। এই যে আপনারা রাস্তার সাইনবোর্ড দেখেন, সাইনবোর্ড কেন লেখে আমাকে চিনো? কারা চিনবে? বাঙালিরা তো। ওখানে ইংরেজি কেন? এটা নিয়ে আইন আছে। আইন বাস্তবায়নের দায়িত্ব হলো মেয়র সাহেবের। এই পর্যন্ত কোনো মেয়র করেননি। আমি এই বৃদ্ধ বয়সে গত ৬ বছর ধরে শিশুদের মতো সাইনবোর্ড ভাঙায় লিপ্ত ছিলাম। এইবার ভাঙচুর করিনি, কারণ এখন যদি ভাঙচুরে যায় একটা ট্যাগ লাগাই দেওয়া হবে। কেউ বলবে এটা আওয়ামী লীগের লোক, কেউ বলবে এটা বিএনপির লোক। এই জন্য এই বছর আমরা শুধুমাত্র ওখানে অধ্যাপক ইউনুসকে দিয়ে একটা ইংরেজি সাইনবোর্ডের উপরে বাংলা লিখিয়েছি, এইটুকুই। কাজেই আমি মেয়রকে অনুরোধ করব, ডিসি মহোদয় আছেন, অনুরোধ করব এবং তোমাদের অনুরোধ করব যে বাংলা সব জায়গায় স্থাপিত করতে সময় লাগবে। সর্বোচ্চ শিক্ষার মাধ্যম বাংলা হবে, এটা সরকার নির্ধারণ করবে। মেয়র সাহেব যেটা পারেন, আইন আদালতের নির্দেশ অনুযায়ী, আইন অনুযায়ী তিনি অন্তত আপাতত চট্টগ্রাম শহরকে একটি বাংলা শহরে রূপান্তরিত করতে পারেন। আপনারা জানেন তো, আপনাদের মুরব্বীদের জিজ্ঞেস করবেন, বিদেশের কোনো নাম ফলক তার মাতৃভাষা ছাড়া লেখে না। সৌদি আরবে যান, সেখানেও মাতৃভাষা। জাপানে যান, যেখানে যান, উপরে মাতৃভাষা থাকে, নিচে ছোট করে ইংরেজি লেখা থাকে। আমাদের এখানে ইংরেজির ছড়াছড়ি। আমি অনেক বিদেশিদের সাথে আলাপ করেছি, তারা এসে বলে যে ভাই কোন দেশে আসলাম, এটা কি বাংলাদেশ না লন্ডনের উপনিবেশ? সব জায়গা থেকে বড় করে ইংরেজি। হ্যাঁ,
কাজেই আমি আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব, আপনারা দেশ নিয়ে গঠনমূলকভাবে চিন্তা করবেন। আপনাদের ক্ষোভ কেউ প্রশমিত করবে না, এটা আপনাদেরই করতে হবে। নতুন একটা আন্দোলন করতে হবে, যে আন্দোলনের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ পাবেন, একটা বাঙালির বাংলাদেশ পাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব আপনাদের আমাদের সকলের মঞ্চে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শাহজাহান চৌধুরী, আমির, চট্টগ্রাম মহানগর। হ্যাঁ, বলেছি আমি। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে মঞ্চে এসে হাজির হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শাহজাহান চৌধুরী, আমির, জামিয়াত ইসলাম, চট্টগ্রাম মহানগর। এখন উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত, আজকে আমাদের প্রাণপ্রিয় সেবামূলক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত রক্তাক্ত 24শে জুলাই শীর্ষ আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, গুণীজন, সম্মানিত সর্বস্তরের বিজ্ঞ উপস্থিতি, আপনাদের সবার প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সন্ধ্যা শেষ হয়ে যাচ্ছে, আমি দেরিতে আসছি, এই জন্য সম্মানিত যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যারা উপস্থিতি তাদেরকেও কষ্ট দিলাম, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। রক্তাক্ত 24শে জুলাই, 36শে জুলাই, 5ই অগাস্ট, আসলে আমাদের স্বাধীনতার আজকে আমরা প্রায় 54 বছরে পড়লাম। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ইতিহাস অত্যন্ত পুরাতন। এখানে বিজ্ঞজনরা আছেন, আমি যতটুকু লেখাপড়া করেছি, আমাদের এই দেশের মতো অর্থনৈতিক দিক থেকে এবং এই দেশের মানুষের মন মানসিকতার দিক থেকে ইবনে বতুতা একটি কমেন্ট পেশ করেছেন যে আমি বাংলার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছি, বাংলাদেশের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে দনে দান্নে পুষ্পে ভরার একটি দেশ। এই দেশের মানুষের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, এটাই ছিল বাংলার ঐতিহ্য। কিন্তু আমরা বারবার আমাদের এই বাংলাটা সঠিক পথে পরিচালিত হয় নাই, বারবার আমাদের উপর আঘাত এসেছে, বিশেষ করে পত্তরবিজ, মারাঠা, ফিরিঙ্গি। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন 1757 সালে আম্রকাননের পলাশীর প্রান্তরে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটি ঘটনা সাজিয়ে একটি যুদ্ধ মাথার উপর চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত মীর জাফর, গোসেডি বেগম, রায়দুল্লভ এদের মাধ্যমে হত্যা হয়েছিল। তো সেই থেকে এই পর্যন্ত আমরা এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর বিজয় পেয়েছি। স্বাধীনতার ঘোষণা, 9 মাস সশস্ত্র যুদ্ধ, এরপরে বিজয়, এরপরের থেকে রাষ্ট্র পরিচালনায় আমাদের হাতে ছিল। যেই দলই হোক না কোনো, যারাই দল পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদের ত্রুটি বিচ্যুতির অভাব নাই।
বারবার একটি সঠিক পথে বাংলাদেশ চলতে থাকে, একটা ষড়যন্ত্রের মাধ্যমে সেটা নস্যাৎ হয়ে যায়। বিশেষ করে আমাদের এরশাদ সাহেবের আমল 9টা বছর, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন। আজকে আমরা 5ই অগাস্টের যেই চেতনা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমি দোয়া করছি আমরা যেন সেই চেতনার ভিত্তিতেই বাংলাদেশটাকে পরিচালনা করতে পারি। কিন্তু বড় দুর্ভাগ্য, সেটা বারবার হুঁচট খাচ্ছে। তো বিশেষ করে আমার তরুণ যারা রক্ত দিল, কিশোর যারা রক্ত দিল, তাদের যে নতুন বাংলাদেশের যে আজকে স্বপ্ন, বিজয়ের পরে আজকে অনেক বছর চলে গেল। তো আজকে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। পরবর্তী পর্যায়ে হলো যে আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের ভাষার প্রতিষ্ঠা। এরপরে হচ্ছে যে আমাদের দেশপ্রেম। আসলে আমরা যারা রাজনীতি করি আমরা সবচেয়ে বেশি দোষী জাতির কাছে। আপনাদের এখানে সবার কাছে স্বীকার করে নিতে বাধ্য যে আমরা যারা রাজনীতিবিদ তারা জাতির কাছে এত বেশি দায়বদ্ধ, এত বেশি জবাবদিহি এবং এত বেশি আমরা তাদের কাছে আমার মনে হয় দেশপ্রেমের ব্যাপারে আমরা সঠিক পরিচয় 17 কোটি মানুষের কাছে দিতে পারি না। তো এই জন্য আজকের যারা আমরা যত বয়স হয়ে গেল রাজনৈতিক কর্মী হিসাবে এখনো পর্যন্ত দেশকে ভালোবাসার এই স্থানে আমরা নিজেদেরকে নিতে পারি না। আমরা দেশকে ভালোবাসার এই পর্যায়ে নিজেদেরকে এখনো নিতে পারলাম না। প্রায় কর্মী হিসাবে 56 বছর অতিবাহিত হল। এই জন্য আপনারা যারা আজকে এসেছেন, আমি নিজে আপনাদের কাছে অনুরোধ করব, প্রশাসনে যারা আছেন এবং আমাদের বিভিন্ন সেক্টরে যারা আছেন, আমাদের এই চট্টগ্রামটাও খুব সুন্দর এলাকা। আমাদের সম্মানিত সিটি কর্পোরেশনের ফাদার আমাদের ডক্টর শাহাদাত সাহেব, উনি অনেক ত্যাগ তিতিক্ষা, জেল, জুলুম, কারা নির্যাতন, ওনার উপরে আক্রমণ, এই সব কিছু বিলিয়ে দিয়ে উনি আজকে নিজকে সেবক হিসাবে ঘোষণা করেছেন। তো আমি বৈষম্য বিরোধী সম্মানিত আমার নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের মধ্যে যেই বোঝাপড়ার যে অভাব, দূরত্ব যেটা সৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই গোছাতে হবে। আমাদেরকে একটা জায়গায় আসতে হবে, নিজেদের বোঝাপড়া আমাদের সব মিলিয়ে নিতে হবে। আর সব সময় নেগেটিভ চিন্তা, এটা আসলে জাতি অগ্রসর হতে পারে না। আর সব সময় দোষারোপ, এটাও জাতিকে অগ্রসর করতে পারে না। আপনাকে দোষারোপও করবেন, কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। যেমন আমরা ঢালাওভাবে প্রশাসন, এইভাবেও ঠিক না। সেই দিক থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন করেছেন, তাদের সাথে আমাদের বর্তমান বিশেষ করে রাজনৈতিকভাবে যারা রয়েছেন তাদের সাথে একটা বোঝাপড়ার মাধ্যমে দেশকে সামনের দিকে নিতে হবে। আর আজকে শীর্ষক আলোচনা আমি এই বিষয়টা তুলে ধরলে কেমন হয় জানি না। আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দরা আছেন। আমি আপনাদের সমীপে এতটুকু আরজ করব যে আমাদের পত্র পত্রিকা লেখা এই সব কিছু মিলায়া যেই অবস্থার একটা সৃষ্টি হতে যাচ্ছে সামনে, এটা আসলে আমাদের জন্য বড় দুঃসহ হবে। এই অবস্থা থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। এই যে একটা খাই ভাব, এই যে পাই ভাব, খাই ভাব, এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, যেমন আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে শ্রদ্ধা করি এবং উনি আসার পর থেকে এই পর্যন্ত উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের সিটি ফাদার ডক্টর শাহাদাত সাহেব, উনিও রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু এরপরও কেন গ্যাপ থেকে যাচ্ছে? এই জন্য আমার আজকে 1 নম্বর পরামর্শ, আমাদের সিটি ফাদার, জেলা প্রশাসক, আপনারা একটু মেহরবানি করে চট্টগ্রামের যারা সত্যিকার চট্টগ্রামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এইরকম সামাজিক ব্যক্তিত্ব, এরপর সুশীল যারা আছে তারা, এরপরে শিক্ষাবিদ যারা আছে তারা বাছাই করে আমরা একটু করে বসি,
বসে, যেমন আমাদের এইখানে খাল খননের ব্যাপারে একটা বৈঠক আপনারা করেছিলেন, অনেক উৎসাহ উদ্দীপনা হয়েছে। মাগরিবের বুঝে আজান দিচ্ছে, আর বক্তব্য না। এখনই আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, একটা বৈঠক আপনি আহ্বান করেন, পরে আমরা সামনের দিকে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, এরপরে সিডিএ, এরপরে ওয়াপদা, এরপরে হচ্ছে ওয়াসা, সবাই বসে আমরা মনে হয় একটা ঠিকানায় মোহনায় গিয়ে পৌঁছার জন্য চেষ্টা করব। আজকের আলোচনা সভা সফল হোক, সার্থক হোক। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আন্তরিকভাবে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের বিশেষ অতিথিকে। সম্মানিত সুধী, আমরা মাগরিবের নামাজ ও আজানের জন্য কিছুটা সময় বিরতি ঘোষণা করছি।